ঢাকায় সবকিছু স্বাভাবিক দেখালেও নীরবে এমন কিছু সামরিক আলোচনা এগোচ্ছে যার প্রতিধ্বনি এখন শুধু বাংলাদেশেই নয়, পৌঁছে গেছে দিল্লি, নেপিদো, আঙ্কারা, বেইজিং, রোম আর ওয়াশিংটন পর্যন্ত। প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা মোটেও সহজ নয়। বাংলাদেশ কি শুধু কিছু নতুন অস্ত্র কিনতে যাচ্ছে, নাকি দক্ষিণ এশিয়ার সামরিক হিসাবটাই বদলে দিতে চলেছে? প্রকাশ্য নথি, প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনা, আন্তর্জাতিক সামরিক প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা তথ্য আর সাম্প্রতিক কূটনৈতিক ইঙ্গিত মিলিয়ে যে ছবি উঠে আসছে তা একেবারে সাধারণ নয়। আর এই রিপোর্টে আমরা সেই ছবিটাকেই ধীরে ধীরে খুলে দেখব, কারণ গল্পটা শুধু অস্ত্র কেনার নয়, গল্পটা হলো কেন এখন, কেন এই অস্ত্রগুলো, আর এগুলো একসাথে এলে বাংলাদেশ ঠিক কতটা বদলে যাবে। বাংলাদেশ বহুদিন ধরেই ফোর্সেস গোল 2030 নামে পরিচিত সামরিক আধুনিকায়ন পরিকল্পনার কথা বলে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ধরনের প্ল্যাটফর্ম ও অস্ত্র ব্যবস্থা নিয়ে আলোচনা বেড়েছে তাতে বোঝা যাচ্ছে এই পরিকল্পনা এখন কাগজের সীমানা ছাড়িয়ে বাস্তবের দিকে যাচ্ছে। এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে বলা জরুরি, এইসব সম্ভাব্য অধিগ্রহণের সবকিছু এখনো সমানভাবে আনুষ্ঠানিক বা চূড়ান্ত নয়। কিছু আছে আলোচনায়, কিছু আছে প্রস্তাব পর্যায়ে, কিছু নিয়ে ইতিমধ্যে কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে, আবার কিছু নিয়ে প্রতিরক্ষা মহলে জোর আলোচনা চলছে। কিন্তু সবকিছু একসাথে বিচার করলে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ স্থল, নৌ ও আকাশ 3 বাহিনীকে একসাথে নতুন পর্যায়ে নিতে চাইছে। আর সবচেয়ে বড় কথা, এই আধুনিকায়নের পেছনে শুধু মর্যাদার প্রশ্ন নেই, আছে ভৌগোলিক বাস্তবতা, সীমান্ত নিরাপত্তা, বঙ্গোপসাগরের সম্পদ এবং দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক যুদ্ধ বাস্তবতা। এই গল্পের শুরু সমুদ্র থেকে, কারণ বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা আর কৌশলগত ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে বঙ্গোপসাগর এখন গভীরভাবে জড়িত। ঠিক এখানে আলোচনা এসেছে বড় আকারের পেট্রোল ক্রাফট বা লার্জ পেট্রোল ক্রাফট। নাম শুনে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো ছোট খাটো টহল জাহাজ, কিন্তু বিষয়টা এত সরল নয়। আধুনিক 3D সার্ভেলেন্স রাডার, 76 মিলিমিটার প্রধান কামান, 30 মিলিমিটার রিমোট কন্ট্রোল গান এবং C-704 অ্যান্টিশিপ মিসাইলের মতো সক্ষমতা নিয়ে এই প্ল্যাটফর্মগুলো সমুদ্র টহল, উপকূল সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, এমনকি ছোট মাত্রার নৌ সংঘর্ষে দ্রুত প্রতিক্রিয়ার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। 150 কিলোমিটার দূরের আকাশ বা সাগরের গতিবিধি নজরে রাখা মানে শুধু টহল নয়, আগে থেকে পরিস্থিতি বুঝে নেওয়া, আর সেটাই আধুনিক যুদ্ধের প্রথম শর্ত। প্রশ্ন হলো, সমুদ্র যদি নজরদারির আওতায় আসে তাহলে সীমান্তের ভেতরের ছবিটা কেমন? সেখানে আসে তুরস্কের কোবরা টু সাঁজোয়া যান। এটাকে নিয়ে যারা কাজ করেন তারা অনেকে একে চলন্ত বাংকার বলেন, কারণ এটি শুধু বুলেট প্রুফ নয়, মাইন প্রোটেক্টেডও। বাংলাদেশের ভূপ্রকৃতি যেমন কাদা, জলাবদ্ধতা, উঁচু নিচু রাস্তা, সীমান্তের অনিশ্চিত এলাকা, পাহাড়ি অঞ্চল, তাতে এমন একটি যান অনেক ক্ষেত্রে সাধারণ সাঁজোয়া গাড়ির চেয়ে বেশি কার্যকর হতে পারে। শুধু তাই নয়, এমন যান দ্রুত মোতায়েন করা যায়, ছোট ইউনিটকে নিরাপদে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি সংঘাত আরো বড় আকার নেয়, যদি প্রতিপক্ষের কাছে ভারী সাঁজোয়া শক্তি থাকে, তাহলে কি হবে? এই জায়গায় আলোচনা এসেছে আমেরিকার জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পৃথিবীর সাধারণ মানুষও বুঝে গেছে, যুদ্ধক্ষেত্রে সবসময় বড় জিনিস হয়ে যেতে না, অনেক সময় ছোট, দ্রুত, নির্ভুল অস্ত্রই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। জ্যাভলিন ঠিক তেমন এক অস্ত্র। এর ইনফ্রারেড গাইডেড সিস্টেম লক্ষ্যবস্তুর তাপ অনুসরণ করে, মানে একবার টার্গেট লক হলে অপারেটরকে সবসময় গাইড করতে হয় না। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হলো টপ অ্যাটাক ক্ষমতা। অধিকাংশ ট্যাঙ্কের সামনে বর্ম খুব শক্ত, কিন্তু উপরের দিক তুলনামূলক দুর্বল। জ্যাভলিন উপরে উঠে সেই দুর্বল অংশে আঘাত করে, ফলে অনেক বড় ট্যাঙ্কও কয়েক সেকেন্ডে অকার্যকর হয়ে যেতে পারে। বাংলাদেশ যদি এমন সক্ষমতা হাতে পায় তাহলে স্থলযুদ্ধে প্রতিরোধ শক্তি অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু এখানেই খেলা শেষ নয়। সেই কারণে ড্রোন এখন শুধু একটি সহায়ক প্ল্যাটফর্ম নয়, বরং যুদ্ধক্ষেত্রের চোখ এবং অনেক ক্ষেত্রে প্রথম আঘাত। ইতালীয় ফাল্কো ধরনের কম্ব্যাক্ট ড্রোন নিয়ে আলোচনা তাই গুরুত্ব পাচ্ছে। একটানা প্রায় 15 ঘন্টা আকাশে থাকা, দূর থেকে নিয়ন্ত্রণ করা, রাডারের মাধ্যমে মাটির লক্ষ্যবস্তু শনাক্ত। কারণ ড্রোন থাকলে সীমান্তে, সমুদ্রে, এমনকি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপরও স্থায়ী নজরদারি রাখা যায়। তো ড্রোনের নজরদারি যতই উন্নত হোক, শেষ পর্যন্ত ভূমি দখল বা প্রতিরোধ গড়ে ওঠে সাঁজোয়া শক্তি দিয়েই।
এ কারণেই চীনের VT-5 লাইট ট্যাঙ্ক নিয়ে আগ্রহকে অনেক বিশ্লেষক খুব গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ বাংলাদেশের জন্য যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভারতের মরুভূমি বা ইউরোপের সমতল ভূমির মতো নয়। এখানে নদী আছে, নরম মাটি আছে, জলভূমি আছে, অসংখ্য সেতু আছে, আবার দ্রুত বাহিনী সরানোর প্রয়োজন আছে। 60 বা 70 টনের ভারী ট্যাঙ্ক সব জায়গায় কার্যকর নয়। সেখানে তুলনামূলক হালকা কিন্তু শক্তিশালী একটি প্ল্যাটফর্ম অনেক বেশি যৌক্তিক। সেখানে আসে দক্ষিণ কোরিয়ার মিরন অ্যাটাক হেলিকপ্টারের মতো একটি প্ল্যাটফর্মের আলোচনা। আধুনিক আক্রমণে হেলিকপ্টার আজ আর শুধু রকেটে ছোড়া উড়ন্ত মেশিন নয়, এগুলো এখন সেন্সর, ড্রোন, টার্গেটিং সিস্টেম আর নিখুঁত মিসাইলের সমন্বিত একটি যুদ্ধকেন্দ্র। মিরনের মতো প্ল্যাটফর্মে যদি সত্যি ভাঁজ করা ড্রোন, উন্নত লক্ষ্য শনাক্তকারী সেন্সর, 20 মিলিমিটার দ্রুত গতির কামান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সমন্বয় আসে, তাহলে এটি সীমান্ত অঞ্চলে বা দ্রুত প্রতিক্রিয়ামূলক সংঘাতে বড় পরিবর্তন আনতে পারে। রাতের অন্ধকারে লক্ষ্যবস্তু দেখা, দূর থেকে গিয়ে আঘাত করা, আবার দ্রুত সরে যাওয়া, এই ক্ষমতা যে কোনো স্থলবাহিনীকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। কিন্তু এ ধরনের হেলিকপ্টার নিজেরাও ঝুঁকিতে থাকে যদি আকাশে প্রতিরক্ষা দুর্বল হয়। তাই পরের স্তরটি আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সম্ভাব্য সামরিক আধুনিকায়নের সবচেয়ে বড় মোড় সম্ভবত আকাশ প্রতিরক্ষায়। তুরস্কের সিপার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে যে আলোচনা চলছে তা শুধু আরেকটি মিসাইল কেনার গল্প নয়, এটি আসলে একটি দেশ কিভাবে নিজের আকাশকে স্তরভিত্তিক সুরক্ষায় আনতে চায় তার ইঙ্গিত। দূরপাল্লার মাল্টি ফাংশনাল রাডার, একসাথে একাধিক লক্ষ্য ট্র্যাক করার ক্ষমতা এবং ফাইটার জেট, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সক্ষমতা, এসব একসাথে এলে দেশের গুরুত্বপূর্ণ ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, কমান্ড সেন্টার, বন্দর, রাডার স্টেশন সবকিছুই আরও নিরাপদ হয়ে ওঠে। অনেকে একে আয়রন ডোমের সঙ্গে তুলনা করেন, কিন্তু আসল বিষয় হলো এটি একটি বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ছাতা তৈরি করতে পারে কিনা। আর যদি পারে, তাহলে শত্রুপক্ষকে প্রথম আঘাতের আগে নতুন করে হিসাব করতে হবে। কিন্তু শুধু প্রতিরক্ষা থাকলে সবসময় প্রতিরোধ তৈরি হয় না। সামরিক ভাষায় একে বলা হয় ডিটারেন্স, মানে প্রতিপক্ষকে বোঝানো তুমি আঘাত করলে জবাবও আসবে। আর সেই কারণে চীনের SOI-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মতো প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা অত্যন্ত সংবেদনশীল। 350 থেকে 400 কিলোমিটার পাল্লার একটি নির্ভুল মিসাইল সিস্টেম বাংলাদেশি সক্ষমতার তালিকায় যোগ হলে সেটি হবে বড় পরিবর্তন। এখানে শুধু পাল্লার প্রশ্ন নেই, প্রশ্ন হলো দেশ কি প্রথমবার মতো এমন দূরত্বে নির্ভুল স্ট্রাইক সক্ষমতার দিকে যাচ্ছে। জিপিএস এবং ইনার্শিয়াল গাইডেন্স একসাথে থাকলে লক্ষ্য বস্তুতে নির্ভুলতার সম্ভাবনা বাড়ে, আর এটি আঞ্চলিক কূটনীতিতে নতুন বার্তা পাঠায়। কারণ এ ধরনের অস্ত্র কেবল যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলেও ওজন বাড়ায়। আর এই মুহূর্তেই প্রতিবেশী দেশগুলো সবচেয়ে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। বাংলাদেশ কি কেবল প্রতিরক্ষামূলক আধুনিকায়ন করছে, নাকি দূরপাল্লার আঘাতের সক্ষমতাও করছে?